আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বলেন বিএনপি নেতা। চক্রান্ত রুখতে ঐক্যের ডাক জামায়াত ও ইসলামী আন্দোলনের। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে র্যালি, স্মারকলিপি প্রদান, প্রেস ক্লাবের সামনেও গণমিছিল, ১৪৫ নাগরিকের বিবৃতি। সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ, এবার গুলিতে পঞ্চগড়ের গরু ব্যবসায়ী নিহত, পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর। আমার তো শুধু তেল দরকার, বাজার তো দরকার না। বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনলে প্যাকেজে নিতে হবে চাল বা চিনিও। সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা, সবজিতেও নেই স্বস্তি, দিশেহারা ক্রেতা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। আলাদা আয়োজনে দলটির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। আর রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আধিপত্য কায়েম করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবস্থান ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশানে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। এর আগে সকালে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধ হয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুকে ঢাল বানিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কুমিল্লা মহানগর জামায়াতের কর্মী সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কারে গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানান আমির। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। টাউন হল মাঠে আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামায়াতের আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সংস্কারের গতি বাড়িয়ে দেশে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে অনুরোধ করব, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না, এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না।
আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। এদিন রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে দলের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। হিন্দুদের ব্যবহার করে পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের কারণে সব দল এখন আরো বেশি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। আমাদের মিজাইল সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে, আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কেউ যদি বাংলাদেশের দিকে আঙুল তুলে তবে সেই হাতে আঙুল থাকবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব মিডিয়ার উস্কানিমূলক অপপ্রচারের জবাবে এই হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ফারুকী সহ অন্তর্বর্তী সরকারে থাকা বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবিও জানান সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। ছুটির দিনে সকাল থেকে স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী হাজির হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে। জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিজেদের ব্যানারে সরব উপস্থিতি ছিল ছাত্র সংগঠনটির। আয়োজনে যোগ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় উস্কানির জবাব কড়া ভাষায় দিয়েছেন সংগঠনটির নেতারা। আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আমরা আগে লড়াই করতে চাই না, আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। ফারুকী সহ সরকারের বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবি জানান চরমোনাই পীর। তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। তারা আওয়ামী লীগ করছেন, আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। তারা নাকি বিতর্কিত, তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন দল ও সংগঠন। প্রতিবাদ জানাতে শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে র্যালি করে ইনকিলাব মঞ্চ। পুলিশি বাধায় পরে 3 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এদিকে আলাদা কর্মসূচিতে বক্তারা বলেন, নিজ দেশের মানুষের স্বাধীনতা হরণ করা ভারত এখন বাংলাদেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। ব্যানার ফেস্টুনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের এই র্যালি যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 32তম বার্ষিকী উপলক্ষে র্যালিটির আয়োজন করা হলেও অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানান আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার। গুলশান 2 থেকে শুরু হওয়া র্যালিটি কিছুটা এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে মঞ্চের 3 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে জমা দেন স্মারকলিপি। এ সময় সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তবে ভারতের পরিণতি হবে ভয়াবহ। যে দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস থাকে কে?
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিকেলে গণমিছিল হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত মিছিলে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল। এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ্য করতে পারে না ভারত, তাই নিজ দেশের মানুষের স্বাধীনতা হরণ করা ভারত এখন বাংলাদেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। ভারতের গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে মিরপুরে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদের আরেক অংশ। সেখানে সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, মিথ্যাচার করে ভারতীয় গণমাধ্যম সহিংসতায় উস্কানি দিচ্ছে। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বক্তারা। অপপ্রচার চালাচ্ছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন 145 জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 145 বাংলাদেশি নাগরিক বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন শোচনীয় অবস্থায়। ভারতীয় কিছু সাম্প্রদায়িক শক্তি ক্রমাগত উস্কানি দিয়ে এই অঞ্চলের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে। আশঙ্কা ও উদ্বেগের কথা উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, জনগণ ও ভারত সরকারকে এক করে দেখার সুযোগ নেই, কারণ ভারতের অনেক মানুষও সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে লড়ছেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানান তিনি। এই সময় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে ভারতের। We want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent. সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ। এবার পঞ্চগড়ে তাদের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তারা মরদেহ হস্তান্তর করে। সীমান্ত হত্যার শেষ কথায় এমন প্রশ্ন কয়েক দশক ধরে চলে আসলেও দৃশ্যমান কোনো ফল মেলেনি। বিএসএফের গুলিতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত যায়। ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেলে ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলে আনোয়ার মারা যান। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। ভোর 5টার দিকে গোলাগুলি শব্দ পাওয়া গেছিল। এরপরে বিজিবি চিহ্নিত করতে পেরেছে যে ভারতীয় সীমান্তে একজন লাশ পড়ে আছে। একজনকে মারা ফেলছে, একজনকে আটক করে রাখছে। অপরাধ একজন করতে পারে, আইন আছে, কিন্তু পাখির মতো গুলি করে মারা, একটা মানুষকে তাজা প্রাণ ঝরায় দেওয়া, এটা খুব কষ্টকর। দেশবাসী এটা আমরা খুব নিন্দা জানাই। পরে পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিজিবিকে লাশ হস্তান্তর করে বিএসএফ। প্রতি বছরই বহু বাংলাদেশি মারা যাচ্ছেন বিএসএফ এর গুলিতে। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরা যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ যায় 14 বছর বয়সী স্বর্ণা দাসের। ঠাকুরগাঁওয়ে নিহত হন বাংলাদেশি কিশোর। বাদ পড়েনি অক্টোবর নভেম্বর মাসও। 7 অক্টোবর কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক। নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 বাংলাদেশি আহত হন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত 15 বছরে 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। আহত হয়েছেন 7 শতাধিক। লাবিব হাসান, সময় সংবাদ। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি চন্দন দাসের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি রিপন দাসের রিমান্ড হয়েছে 5 দিনের। শুক্রবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল করেন আলিফের সহকর্মী আইনজীবীরা।
1 নম্বর আসামি চন্দন এবং সন্দিগ্ধ আসামি রিপনকে 5 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এতে আমরা সন্তুষ্ট। চট্টগ্রাম আদালতের 135 বছর ইতিহাসে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর হয় নাই। যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছেন প্রত্যেকে কিন্তু সুসজ্জিত ছিল, বিশেষ করে চন্দন দাস আজকে যাকে আদালতে তোলা হয়েছে এবং রিপন দাস, তাদের মাথায় হেলমেট ছিল, তারা হাতে অস্ত্র ছিল। পোস্টমর্টমে তার 34টা কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুতরাং আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড যারা পিছনে জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরও গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নেব। পর্যন্ত এই হত্যায় অভিযুক্তদের মধ্যে গ্রেফতার হয়েছেন 11 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কলোনি এলাকায় মিছিল বের করেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিলটি শহরে বনানী মোড় প্রদক্ষিণ করে আবারও পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এই সময় ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একদিনে সড়কে ঝরল 12 প্রাণ। দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 16 জন। এছাড়া 7 জেলায় আরও 9 জন মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। গতিতে যাওয়ার কারণে, এটা ওভারটেকিং এর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ, এখানে অনেক লোক আটকে ছিল। আমরা মোটামুটি 12-13 জন লোক প্রথম বাইর করছি, বাইর করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি আর কি। আর 2 গাড়ির 2 জন ড্রাইভার, ইনারাও স্পট ডেট আর কি। এদিকে বৃহস্পতিবার রাতে রংপুর থেকে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যাচ্ছিলেন রশিদুল ইসলাম ও কামাল হোসেন খোকন নামে 2 জন। পথে জয়মনিরহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের। আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাত 2:15টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে 2 মোটরসাইকেলে থাকা 4 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া নেত্রকোনার মদনের ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ভোলার ইলিশাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে। যশোর ঝিনাইদহ মহাসড়কের বাড়িনগর বাজারে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত ও আহত হয়েছেন 2 জন এবং গোপালগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সরবরাহ সংকটে ভোজ্য তেল শূন্যের পথে রাজধানীর বাজার। কিছু দোকানে আবার অদ্ভুত নিয়ম। সয়াবিন কিনলে প্যাকেজ আকারে সঙ্গে নিতে হবে অন্য পণ্য। এর মধ্যেই রয়েছে দাম বৃদ্ধির অভিযোগও। এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লেও স্বস্তি নেই সবজির বাজারে। এমন অবস্থায় নিরুপায় ভোক্তার দাবি বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে MS আরেফিনের রিপোর্ট। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন। মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে, যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন? শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি 800 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170, 180। আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে
আছে 180, 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। এই অবস্থায় নিত্যপণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই, আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি দেয়া হিসাবের চেয়ে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমন দাবি করার 3 দিন পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানালো নভেম্বরও ধরা যায়নি মূল্যস্ফীতির লাগাম। ব্যয় বৃদ্ধির এই দরে তাই নিত্যপণ্যের বাজারে বাড়ছে সাধারণ মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প। ভালো তো দূরে থাক, সবজি কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির স্বপ্নে বিভোর না হয়ে আগামী অর্থ বছরেও ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। পচা তরকারি কিনাই না, তারপরও 80 90 টাকা 60 টাকা নিচে পাওয়া যায় না। বালা খাবার গেলে 100-120 টাকা লাগে। কিন্তু কষ্ট হয়। মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে, তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প। এখন চলবো কেমন? আগে যে পেঁয়াজ 50 টাকা 60 টাকা পেঁয়াজ কিনতাম, 120 টাকা করে পেঁয়াজ। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। চাউলের দাম নাই, কর্ম কি করে খাম, কি করে চলম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা তত্ত্বেও। বিবিএস বলছে অক্টোবরের পর নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.80%। যদিও গেল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11% দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17%। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থার এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত। যেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজেশনের দিকে যেতে হবে। আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য, এটার সঙ্গে আমাদের সরবরাহ বাড়াতে হবে, সেটার বিকল্প নাই। মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার জন্য পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধি ছাড়া সহজ বিকল্পও নেই তাদের পরামর্শে। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। শুধু কি খাদ্যপণ্য কিনতে, পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও সাধারণ মানুষকে সামাল দিতে হচ্ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় 27.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। এখনও যারা কোনো মতে টেনে টুনে দারিদ্র্যসীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা, তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি, তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চামড়া শিল্পের বর্জ্য থেকে উৎপাদন সম্ভব, টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার। বছরে যা থেকে আয় করা সম্ভব 400 থেকে 500 কোটি টাকা। পাশাপাশি ট্যানারির বর্জ্য অপসারণ প্রকৃতি বান্ধব হলে বাড়বে পণ্যমূল্য। অর্থনীতিবিদরা বলছেন এর মাধ্যমে শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়, ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প। ধ্রুব ব্যানার্জির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিজাম ও শেখ নাহিদ। পচা গলা দুর্গন্ধযুক্ত কঠিন বর্জ্য, আছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম মিশ্রিত তরল। ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীর পানি থেকে শুরু করে বায়ু সবই করে তুলছে দূষিত।
অনেকেরই ধারণা পরিবেশগত দিক ছাড় দিলেও এগিয়ে যাচ্ছে চামড়া শিল্প। বাস্তবতা এমনটা নয়। উন্নত দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রয়োজন হয় লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ। এ সনদ পেতে মোট 1710 নম্বরের মূল্যায়নে 300 নম্বরই থাকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। দেশে 2 শতাধিক কারখানার মধ্যে এ সনদ রয়েছে মাত্র 7টির, যার মাঝে সাভারের বিসিক শিল্পনগরীতে রয়েছে মাত্র 1টি। ফলে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে স্থানান্তরের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প। মাত্র 2 অর্থবছর ছাড়া কোনো বছরই পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। সঙ্গে রয়েছে পরিবেশ দূষণও। এই উভয় সংকটের সমাধান মিলবে কিসে? বিশেষজ্ঞদের মত, তরল বর্জ্যের ক্ষেত্রে একটু সচেতন হলেই নদী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্রোমিয়াম বর্জ্য থেকে আলাদা করে আবারও ব্যবহার সম্ভব। ওয়াটার পলিউশনটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কস্ট ইফেক্টিভ না হলে এটাকে রিজেনারেট করা দরকার। অ্যাজ ওয়েল এজ ফাইনালি এটাকে পিউরিফাই করে এগেইন ট্রেনিংয়ে এটাকে ইউজ করা যেতে পারে। এবার আসি কঠিন বর্জ্যের কথায়। চারিদিকে কঠিন বর্জ্যের ভাগাড়, আছে দুর্গন্ধ। প্রতি বছর হিসাব মতে এখানে প্রায় 90,000 মেট্রিক টন চামড়ার কঠিন বর্জ্য জমা হয়। এগুলো দিনের পর দিন এখানে পচে গলে পরিবেশকে করে তোলে দূষিত। দূষণের এই মহোৎসবের মাঝেও সংশ্লিষ্টরা বলছেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক অবকাঠামো গড়তে পারলে প্রায় 95% বর্জ্য দিয়েই টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার সহ বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব হবে, যা থেকে প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকা বাড়তি আয় সম্ভব। শেভিং ব্রাশ দিয়ে আমরা বন্ডেড লেদার করতে পারি, লেদার বোর্ড করতে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা র হাইটস থেকে জিলাটিন করতে পারি, তারপরে এটাতে ক্যাপসুলের কাভার করতে পারি। এগুলো প্রজেক্ট যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার ডাম্পিং ইয়ার্ডের লোডটা কমে যাবে। অর্থনীতিবিদদের মত, পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়। LWG সনদ পেলে বহির্বিশ্বে বাড়বে দেশের চামড়ার কদরও। প্রায় 100% আসলে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানি করতে পারি যদি আমরা এই দেশের ভিতরে যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেটাকে ঠিক রাখতে পারি। আর শিল্পনগর তৈরি করলাম চামড়ার জন্য। এই পরিবেশগত যে কমপ্লায়েন্সের ইস্যুগুলোকে সেটা যদি অ্যাড্রেসই করতে না পারি তাহলে লাভটা কি? এবছর চামড়া শিল্পনগরীর 6টি প্রতিষ্ঠানকে নিজস্বভাবে ইটিপি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশের স্বার্থে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে বন্ধ থাকা চিনি, পাট ও বস্ত্র কলগুলো চালুর দাবি জানিয়েছে খাতগুলোর শ্রমিকরা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ সংশ্লিষ্ট শিল্পের 4টি সংগঠন এক মানববন্ধন থেকে এ দাবি জানায়। এ সময় বক্তারা বলেন, অর্থ সংকটের অজুহাতে বহু কলকারখানা বন্ধ হয়েছে, যার বিপরীতে গত 15 বছরে রাজনীতিবিদ ও আমলাদের মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। এসব টাকা ফিরিয়ে এনে বন্ধ থাকা কলগুলো চালুর দাবি জানান শ্রমিক নেতারা। এছাড়া সব উপজেলায় কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলার দাবিও জানানো হয়। পাচারকৃত টাকা ফেরত আনা, বন্ধ পাট, সুতা, বস্ত্র, চিনি কল চালু করা, আমলা কামলাদের সেই প্রেসক্রিপশন না নিয়ে আমাদের শ্রমিকদের, কর্মচারীদের সেই তাদের সাথে আলোচনার ভিত্তিতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে সেই কারখানাগুলো, ইন্ডাস্ট্রিগুলো যাতে চালু থাকে। দেশে চিকিৎসা খাতকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে রাজধানীতে শুরু হলো 3 দিনব্যাপী বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো 2024। মেলায় প্রদর্শিত হচ্ছে উন্নত উদ্ভাবনী চিকিৎসা প্রযুক্তি। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক এই মেলা দেশের চিকিৎসা খাতে অবদান রাখার পাশাপাশি রোগীদের বিদেশ নির্ভরতা কমাবে বলে আশা আয়োজকদের। এ যেন চিকিৎসা খাতের নতুন অধ্যায়। টেস্ট মেশিন থেকে শুরু করে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, আধুনিক প্রযুক্তির এমন সব পণ্যের সমারোহ বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক্স এক্সপোর প্রতিটি স্টলে।
শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পর্দা উঠেছে এই মেলার। টেকনোলজিগত আপডেটেড প্রোডাক্টগুলো দেখার জন্য আসলে আসি। ব্র্যান্ডগুলো দেখে যেটা আমার ভালো হবে, আমার রিজনেবল প্রাইজের মধ্যে হবে, সেটা আমি নিতে আসছি। স্টলে স্টলে আমদানি করা পণ্যের পাশাপাশি রয়েছে দেশে উদ্ভাবিত সরঞ্জামও। গর্ভকালীন জটিলতায় ভোগা নারীরাও বিনামূল্যে পাচ্ছেন পরামর্শ। অপারেশন থিয়েটারে যেভাবে কাটাছেঁড়া করতে হয় সেখানে ব্লিডিংটা বন্ধ করার জন্য আমরা এই ডায়াথার্মিটার নতুন ম্যানুফ্যাকচার করেছি। এখানে মেডিকেল এডুকেশনাল প্রোডাক্ট সহ আমরা ডায়াগনোসিস প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটি আমরা নিজে তৈরি করার কারণে বাংলাদেশের উন্নতি হচ্ছে। আয়োজকরা বলছেন দেশের চিকিৎসা খাতে নতুন প্রযুক্তি খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার। এই এক্সিবিশনের থ্রুতে বেনিফিটেড হয়ে মেশিনারিজগুলো তাদের ফ্যাসিলিটিতে অ্যাডাপ্ট করে, তাহলে ডেফিনেটলি আমরা খুবই আশাবাদী যে আমাদের বাইরে চিকিৎসার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। দেশি বিদেশি 250 কোম্পানির অংশগ্রহণে মেলায় স্টল রয়েছে প্রায় 150। মেলা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্ন উৎসব। দেবতাকে ধন্যবাদ জানানো এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারো সম্প্রদায় প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর লালমাটিয়ায় পূজার মাধ্যমে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। নাচে গানে ফসলের এই উৎসর্গ দেবতা মিসি সালজংয়ের উদ্দেশ্যে। ফসলের ভালো ফলন ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে প্রতি বছরের মতো এবারও গারোরা পালন করছে ওয়ানগালা বা নবান্ন উৎসব। শুক্রবার সকালে লালমাটিয়ায় বর্ণাঢ্য র্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। এরপর দেবতাদের পূজার মাধ্যমে নিজস্ব সংস্কৃতির বাদ্য বাজিয়ে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি। অনুষ্ঠানে গড়ে ওঠা মেলায় নিজেদের ঐতিহ্যের স্বাদ নিতে হাজির হয়েছেন ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো সম্প্রদায়ের অধিবাসী। সবাইকে জানাচ্ছি শুভ ওয়ানগালা। আমি একটা নাচ করব, নাচ করার পরে দেন ঘুরবো, আমার ফ্রেন্ডরা আসবে। এটা যেটা পড়ছে এটা হচ্ছে রিকমাচু, আর মাথায় এটা যেটা পড়ে এটা হচ্ছে কৌতুক বলে। টাঙ্গাইল, ময়মনসিংহ আর শেরপুর অনেক জায়গা থেকে এখানে এসে আমরা সবাই মিলে একত্রিত হই। এই ওয়ানগালাই হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে নাকি আমাদের সবার মিলামেশা হয়, দেখা হয়। আর ওয়ানগালা অবশ্যই ভালো লাগবে আমার। আয়োজকরা জানান নতুন ফসল তোলার পরে নকমা বা গ্রাম প্রধান সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেন ওয়ানগালা অনুষ্ঠানের তারিখ। আমরা যেটা ফসল উৎপাদন করি এই ফসল খাওয়ার আগে আমরা মিশি সালজংকে আমরা ওই ওনার জন্য উৎসর্গ করি। আগে এটাকে 3 দিন করে করতাম, কিন্তু এবার দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা এবার সংক্ষিপ্ত করেছি। আমাদের দিনব্যাপী আমরা অনুষ্ঠান করব। এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর ঢাকায় নভেম্বর ডিসেম্বরে এই উৎসব আয়োজন করে আসছে গারো সম্প্রদায়ের অধিবাসীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা। ছুটির দিন সকাল থেকে বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। ছিল শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, ঘুড়ি উড়ানোর আয়োজন। পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল পাপেট শো। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এই আয়োজন করে থাকে প্রাণীবিদ্যা বিভাগ। প্রজাপতি মানেই বাহারি রঙের ছটা, যে রং মানুষের মনে জন্ম দেয় নান্দনিকতার সুর। কেবল চোখের সৌন্দর্য কিংবা মনের আনন্দই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রজাপতির গুরুত্ব উপলব্ধি করেই প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার 14তম আসর। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই আয়োজনের উদ্যোগ নেয়। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা এই জন্য প্রতি বছর এই তারিখেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। আমি প্রজাপতি একটা ভালোবাসি, আমাদের বাসায় অনেক প্রজাপতি আছে। প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। মাস্ক দেখেছি, প্রজাপতির বই দেখেছি, সবকিছু দেখেছি। তবে প্রকৃতির জন্য বিশেষ সহায়ক এই প্রজাপতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আগতরা এর সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, সেটা আরো বাড়া উচিত। বিশেষ করে প্রাণ প্রকৃতি ফিরে পাওয়ার জন্য, ইকোসিস্টেম সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ এবং দুইটা শব্দ আছে, একটা রিস্টোরেশন, একটা কনজারভেশন।
তো অর্থাৎ একটা ফিরে পাওয়া আর একটা যতটুকু সেটাকে সংরক্ষণ করা, দুটোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। কেবল গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি স্কুল কলেজে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে হবে। প্রজাপতিকে বন্ধু ভেবে এর সংরক্ষণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় সরকারি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 93 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার মধ্যরাতে ওই অভিযান চালানো হয়। অভিবাসন বিভাগের এমন তৎপরতায় আতঙ্কে আছেন প্রবাসীরা। প্রতিদিনই অপারেশন চলতেছে, যার কারণে আমরা বাঙালি যারা আছে এরা অনেক আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। মালয়েশিয়া খুবই চাপের মাঝে আছি, আমরা বাইরে যাইতে পারতেছি না, কাজ কাম করতে পারতেছি না, বিভিন্ন জায়গা এবং এমনকি বিভিন্ন রুমেও অপারেশন দিতেছে। বর্তমানে যে হারে অপারেশন দিচ্ছে আমরা সবাই এখন আতঙ্কের ভিতরে আছি। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে 4 মাস বয়সী শিশুও রয়েছে। আটকদের পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতে আন্দোলনরত নিরস্ত্র কৃষকদের উপর চড়াও হলো পুলিশ। ফসলের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি নিয়ে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা করলে কৃষকদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। হরিয়ানায় বন্ধ করা হয় ইন্টারনেট সেবা, জারি করা হয় 144 ধারা। ফসলের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে শুক্রবার দিল্লি অভিমুখে রওনা হন পাঞ্জাবের কৃষকরা। এ সময় আন্দোলন দমনে বন্ধ করে দেয়া হয় দিল্লি হরিয়ানা মহাসড়ক, দেয়া হয় ব্যারিকেড। এক পর্যায়ে কৃষকদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। নিরস্ত্র কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি করা হয় লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন। এর আগে বড় ধরনের জমায়েত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে জারি করা হয় 144 ধারা। দিল্লি চলো আন্দোলনের জেরে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আইনিভাবে ফসলের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে সরকারের সঙ্গে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়ে গেছে ভারতের কৃষক জোটগুলোর। তবে সরকারের নিত্য নতুন প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবায়ন না হওয়ায় আবারও পথে নেমেছেন সাধারণ কৃষক। শুক্রবার সরকারের উপর চাপ সৃষ্টি করতে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন সম্মিলিত কৃষক মোর্চার কর্মীরা। ভারতের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত পাঞ্জাবের সাধারণ কৃষকদের দাবি দেওয়া তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য। আমরা ব্যারিকেড ভেঙে দিল্লির দিকে এগোতে চাই না। আমরা শুধু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করতে চাই। মোদী সরকারের মতো সুপার পাওয়ার যদি আমাদের উপর টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ে তবে বিশ্বের কি হবে আমি জানি না। সৃষ্টিকর্তা তাদের সুবুদ্ধি দিন। একই দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারিতেও দিল্লির পার্লামেন্টের দিকে রওনা দেন কৃষকরা। যদিও আন্দোলনকারীদের পাঞ্জাব হরিয়ানার কাছে শম্ভু সীমান্তে আটকে দেওয়া হয়। প্রশাসন বলছে আলোচনার দরজা কৃষকদের জন্য সবসময়ই খোলা রয়েছে। বিরোধী দল কংগ্রেস নেতাদের দাবি সরকার বারবার কৃষকদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই রাজপথে নামতে হচ্ছে কৃষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সামরিক আইন জারিকে কেন্দ্র করে টালমাটাল দক্ষিণ কোরিয়ার রাজনীতি। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির জনগণ। আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন। শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার কথা থাকলেও বিরোধীদের তোপের মুখে সেই পরিকল্পনা বাতিল করেন ইয়ন। এদিকে সামরিক আইন জারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 সেনা কমান্ডারকে বরখাস্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকাল থেকেই পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয় শত শত মানুষ। এদিন জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার জন্য প্রেসিডেন্টের পার্লামেন্টে আসার কথা থাকলেও তা পরবর্তীতে বাতিল হয়। স্থানীয় গণমাধ্যম বলছে বিরোধী দলের তোপের মুখে শেষ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করেন ইউন। সামরিক আইন ঘিরে প্রেসিডেন্ট ইউনের অভিশংসন নিয়ে উত্তেজনা বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। শুক্রবার দলের এক জরুরি সভায় ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন বলেন ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির নাগরিকরা। আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
প্রেসিডেন্ট স্বীকার করছেন না যে সামরিক আইন ঘোষণা করা তার ভুল ছিল। যদি তাকে সরকারি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে সামরিক আইন জারির পুনরায় চেষ্টা করতে পারেন তিনি, যা কোরিয়া প্রজাতন্ত্র এবং এর নাগরিকদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। ইউনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা লি জায় মিউং, যিনি অসাংবিধানিক এবং বেআইনি কাজের মাধ্যমে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছেন। তাকে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা 1 সেকেন্ডের জন্যও থাকতে দিতে পারি না। আমাদের উচিত যত দ্রুত সম্ভব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। এদিন ইউনের সামরিক আইন জারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 সেনা কমান্ডারকে বরখাস্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি বলছে প্রেসিডেন্ট ইউন অভিশংসিত বা পদত্যাগ করলে দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। প্রথম ম্যাচে হারের ক্ষত নিয়েই দ্বিতীয় টি-20তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আর কোনো ভুল করতে চায় না টাইগ্রেস, তাই সিলেটে ব্যাটিং বান্ধব উইকেটে বাড়তি চ্যালেঞ্জ নিয়েও আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোর পরিকল্পনা দলের। বোলারদেরও বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন পেসার জাহানারা আলম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার দুপুর 2টায়। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঘরের মাঠ, ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর ব্যাটারদের দুর্দান্ত ফর্ম, সবকিছু মিলে সুখের এক ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এই সুখ স্মৃতিও হতাশায় রূপ নিল চায়ের দেশ সিলেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজ। তবে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি জ্যোতি নাহিদারা। প্রথম টি-20তে জয়ের সম্ভাবনা জাগিয়েও হুচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাই পেসার জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে। ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। প্রথম টি-20 হারলেও ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আইরিশ নারীরা। সিরিজের প্রথম টি-20তে গেভি লুইস, লিয়াপোলদের দুর্দান্ত পারফরম্যান্সে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। টাইগ্রেস ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলতে বোলারদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদ জাহানারার। টি-20 ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা সবাই জানি। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে। হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ঘরের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। বাংলাদেশের ব্যাটাররা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেনি বোলাররা। তাই দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘুচাতে চায় লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বললেন বিএনপি নেতা। চক্রান্ত রুখতে ঐক্যের ডাক জামায়াত ও ইসলামী আন্দোলনের। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে র্যালি, স্মারকলিপি প্রদান, প্রেস ক্লাবের সামনেও গণমিছিল, 145 নাগরিকের বিবৃতি। এবং সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ। এবার গুলিতে পঞ্চগড়ে গরু ব্যবসায়ী নিহত। পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।